ওয়েলকাম অল অ্যাগেন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার কোয়েশ্চেন ডিসকাশন নিয়ে চলে এসেছি। তার সঙ্গে করবো তোমাদের প্রজেক্ট ডিসকাশনও। আমাকে অলরেডি তোমরা দেখেছো থিওরি ক্লাসেস এর মধ্যে তোমাদের মেন্টাল ওয়েলবিংটা পড়িয়েছিলাম, কিছু কোয়েশ্চেনও ওখানে ছিল। আজকে আরো কিছু কোয়েশ্চেন ডিসকাশন করবো যাতে তোমরা খুব ভালো করে সেকেন্ড সেমিস্টার দিতে পারো। ফার্স্ট সেমিস্টারে তোমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন গুলো করেছিলে, এটা ডিফারেন্ট প্যাটার্ন সাবজেক্টিভ। তোমাদের সেই সাবজেক্টিভ প্যাটার্নের মধ্যে 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস এন্ড 6 মার্কসের কোয়েশ্চেন আছে। তো কিভাবে তৈরি করবে টোটাল পুরোটাই আমি বলে দেবো, তার সঙ্গে প্রজেক্টের আলোচনাটাও করে দেবো। অলরেডি আমি তোমাদের ক্লাস করিয়েছি, আমি পম্পা বিশ্বাস, অলরেডি চেনো হয়তো। চলো এবার ঝটপট আমরা মেন টপিকে আসছি। টোটাল 2 আওয়ার্স, টোটাল 40 মার্কস, তার মধ্যে তোমাদের টোটাল 10টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, কিন্তু হাফ হাফ করে। এখানে 20 মার্কস মেন্টাল ওয়েলবিং আর সেকেন্ড পার্টটা সোশ্যাল ওয়েলবিং, সেটার জন্য 20 মার্কস। তো 20 + 20 = 40। সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারেও তোমাদের 40 মার্কস ছিল, তো 40 + 40 + 20 মার্কস যেটা তোমাদের প্রজেক্টের জন্য অ্যালটেড আছে। চলো প্রজেক্টটাও ডিসকাশন হবে, আগে আমি থিওরিটিক্যাল পার্টটা তোমাদেরকে বলে দিচ্ছি। চলো এবার কোয়েশ্চেন স্ট্রাকচারটা দেখে নাও। এখানে কোয়েশ্চেন স্ট্রাকচার সেকশন এ, সেকশন বি, সেকশন সি এবং সেকশন ডি, 4টে সেকশনে ভাগ করা আছে। সেকশন এ ইজ ডিলিং উইথ 2 মার্কস কোয়েশ্চেন, যেখানে ইন টোটাল তোমাদেরকে 4টে কোয়েশ্চেন করতে হবে। দেয়া হবে তোমাদের কিন্তু 8টা কোয়েশ্চেন, মানে 100% চয়েস। সেখানে ফার্স্ট পার্ট যেটা মেন্টাল ওয়েলবিং, ব্র্যাকেটে দেখো লেখা আছে মেন্টাল আর সোশ্যাল, বাট তোমাদের কোয়েশ্চেনে কিন্তু সেরকম কোনো মেনশন থাকবে না। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেকশন এ থেকে থাকবে সেটা হচ্ছে তোমাদের মেন্টাল ওয়েলবিং থেকে 4টে কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের। ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট এনি 2 আউট অফ 4। সেরকম ভাবে সেকেন্ড পার্টটা সোশ্যাল ওয়েলবিং, সেখানেও তোমাদের 4টে কোয়েশ্চেন থাকবে এবং সেই 4টে কোয়েশ্চেনের মধ্যে তোমাদের 2টো কোয়েশ্চেন করতে হবে। এখানে আমি একটু বলে দিই, 3 মার্কস আর 2 মার্কসের মধ্যে তোমাদের তো প্রত্যেকটা মানে সোশ্যাল ওয়েলবিং আর তোমাদের মেন্টাল ওয়েলবিং এর 4টে ডিভিশন আছে। তো প্রত্যেকটা ডিভিশন থেকে এক একটা করে কোয়েশ্চেন আসবে। 3 মার্কসেরও তাই, যেখানে তোমাদের 4টে করতে হবে। 4 মার্কসেও তাই, যেখানে তোমাদের করতে হবে 4টে টোটাল। ওকে, চলো এবার সেকেন্ড পার্টটা যেটা হচ্ছে সেকশন বি, সেটা হচ্ছে 3 মার্কসের কোয়েশ্চেন। সেখানেও কিন্তু ঠিক 2 মার্কসে যেরকম করেছিল, মানে টোটাল তোমাদের 4টে কোয়েশ্চেন করতে হবে। দেয়া হবে টোটাল 8টা কোয়েশ্চেন। সেখানে তোমাদের মেন্টাল ওয়েলবিং থেকে 4টে কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদের এনি 2 আউট অফ 4 করতে হবে। সেকেন্ড পার্টটা সোশ্যাল ওয়েলবিং, ঠিক যেরকম 2 মার্কসের মধ্যে ছিল, তোমাদেরকে এখানেও 4টে কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদের করতে হবে এনি 2 আউট অফ 4। নেক্সট সেকশন ইজ সেকশন সি, যেটা আর একটু বেশি ইলাবোরেট। এবার ইলাবোরেশন বলেই যে খুব বেশি তোমরা ইতিহাস লিখে দেবে তা নয়, টু দি পয়েন্ট লিখবে, এবং যেই যেই কোয়েশ্চেন্স গুলো টু দি পয়েন্ট মানে পয়েন্ট হিসেবে যেটা লেখার কথা কিংবা লিখতে পারো সেটা কিন্তু পয়েন্ট ভাবেই লিখবে, এসে প্যারাগ্রাফ হিসেবে লিখবে না। তাহলে কিন্তু যে এক্সামিনার তার কিন্তু ফোকাসটা কিন্তু কমে যায়। যখনই তুমি পয়েন্ট হিসেবে লিখছো তখন কিন্তু খুব তাড়াতাড়ি সে দেখতে পারে একটা গ্লাস যে তুমি কি কি পয়েন্ট মেনশন করেছো, এবং এরকম পয়েন্ট করে লেখার সময় কিন্তু তোমরা মেন পয়েন্ট গুলো আগে লিখবে, সেখানটা একটু ফোকাস রেখো। কিংবা এটাও আর একটা কথা বলে দেওয়া দরকার, মনে করো 4 মার্কসের কোয়েশ্চেনে তোমরা যদি 4টে পয়েন্টই খুব ভালো করে জানো, যে তুমি কনফিডেন্ট আছো যে আমার 4টে পয়েন্টই ঠিক আছে, স্টিক টু দ্যাট 4 পয়েন্টস। ওকে, ডোন্ট ইলাবোরেট মাচ আর কি। যদি কোথাও একটা কনফিউশন হয় যে আমার একটা হয়তো ভুলও হতে পারে, সেখানে তুমি 5টা 6টা পয়েন্টে যাবে, কিন্তু তার বেশি ইলাবোরেশন করতে আমি নাই করছি, ঠিক আছে। মেন ফোকাসটা হচ্ছে যে এক্সামিনার যে তোমাদের খাতা দেখবে, এবং এই কথাটা যে আমি শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারের জন্যই বলছি তা নয়। সেকেন্ড সেমিস্টার অনেকটাই ইন্টারনাল, তোমাদের অনেকটা রিল্যাক্সেশন হয়। এক্সটার্নাল এক্সাম যেটা তোমরা ফোর্থ সেমিস্টারে মানে সামনের বছর ক্লাস 12 যখন দিচ্ছ, সেটার জন্য আমি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা প্রথমত পয়েন্ট দিয়ে লিখবে, এবং খুব ইলাবোরেট এসে টাইপের লিখবে না, এবং মেন মেন পয়েন্ট গুলোই সবার প্রথমে কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। তো চলো সেকশন সি, এখানেও মেন্টাল ওয়েলবিং ফার্স্ট পার্ট। সেখানে তোমাদের কিন্তু 4 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের 2টো কোয়েশ্চেন দেওয়া হবে, একটা করতে হবে আউট অফ 2। সোশ্যাল ওয়েলবিং ও ঠিক সেম ভাবে, there will be 2 question of 4 marks, you have to attempt any 1 question. Okay, 6 মার্কসের কোয়েশ্চেন আর একটু ইলাবোরেট, সেইখানটা কিন্তু
তোমাদেরকে ইলাবোরেট মানে এই তো একটু আগেই বললাম যে অনেক বেশি ডিসক্রিপটিভ করতে হবে তা নয়। এক্সামিনার কিন্তু এটাই দেখে, যেটা আমি বললাম যে ফোর্থ সেমিস্টারের জন্য যেটা তোমাদের এক্সটার্নাল পেপার, এক্সটার্নাল মানুষজন দেখবে আর কি খাতাগুলো, সেখানে কিন্তু মেন এক্সামিনারের কিন্তু ফোকাস এটাই থাকবে যে যার খাতা আমি দেখছি তার কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি, সে জিনিসটা বুঝেছে কিনা। সেটা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু তোমার মার্কসটা অনেকটাই এগিয়ে রইলো, ঠিক আছে। তো এই ফেথটা নিয়ে কিন্তু তোমরা এগিয়েও আর কি। কোনো একটা ডেফিনেশন, সেটা এই সাবজেক্টের জন্য যে বলছি তা নয়, যে কোনো সাবজেক্টের কোনো একটা জিনিস ডিফাইন করতে হলো, তোমরা কিন্তু থিওরিস্টের নাম যদি না মনে থাকে কোনো দরকার নেই, ডেফিনেশনটা দিয়ে দাও, একটু একটু সেন্টেন্সের ভুল হলে কোনো অসুবিধা নেই, মেন মিনিংটা বোঝাতে পারলেই কিন্তু যথেষ্ট, ঠিক আছে। তো চলো 6 মার্কসের কোয়েশ্চেন, এখানে মেন্টাল ওয়েলবিং এর দুটো কোয়েশ্চেন থাকবে, জাস্ট লাইক মার্কস 4-এ যেটা ছিল, তোমাদের একটা করতে হবে আউট অফ 2, আর সোশ্যাল ওয়েলবিং এও সেরকম, ইউ হ্যাভ টু অ্যাটেম্পট এনি 1 আউট অফ 2। চলো এবার মেন কোয়েশ্চেনের দিকে আসছি। 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের এরকম আসতে পারে। আজকে মেন্টাল ওয়েলবিং নিয়ে তোমাদের আলোচনা করব। অলরেডি ভিডিও ক্লাসে আমি কোয়েশ্চেন আনসার ডিসকাস করেছি, এখানে আরো কিছু এডিশনাল কোয়েশ্চেন আনসার আমি তোমাদেরকে দিচ্ছি। তো এই সবটাই তোমরা পড়বে পরীক্ষার জন্য, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এগুলো। তো হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ওয়েলবিং, ওয়েলবিং মানে কি বোঝো, অবশ্যই তোমরা সায়েন্স অফ ওয়েলবিং পড়ছো, ওয়েলবিংটা তোমাদের জানতেই হবে, সেটা 12-এও জানতে হবে, 11-এও জানতে হবে। তো দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন। What is mental well-being? Mental well-being মানে কি বোঝো? What is meant by hope? হোপ মানে কি, হোয়াট ইজ কগনিশন, হোয়াট ইজ ইমোশন, এই প্রত্যেকটাই আমি খুব সুন্দর করে ভিডিও ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি, প্লিজ তোমরা রেফার করবে যদি এখন মনে হয় যে আনসারটা ঠিকঠাক মনে পড়ছে না। হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স এটা তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে আছে, পড়তে হবে। তো তোমরা এখনই যদি খুব ভালো করে জেনে যাও তাহলে তোমাদের ক্লাস 12টা আর ইজি হয়ে যাবে। তো হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, হোয়াট আর দ্য টু ফেসেস অফ স্ট্রেস, হোয়াট ডু ইউ মিন বাই ক্ল্যারিটি অফ থিঙ্কিং, ক্ল্যারিটি অফ থিঙ্কিং মানে কি বোঝো, what is meant by personal responsibility, what is meant by productivity, উৎপাদনশীলতা মানে কি বুঝছো তুমি। এটা কিন্তু 2 মার্কসের মধ্যেই কিন্তু তোমরা লিখবে, 2 মার্কস মানে ম্যাক্সিমাম 4 to 5 লাইন্স, নট মোর দেন দ্যাট, ওকে। খুব বেশি মানে এই সেম কোয়েশ্চেন গুলোই মনে করো পার্সোনাল রেসপন্সিবিলিটি বলো, ক্ল্যারিটি অফ থিঙ্কিং বলে, এটাই কিন্তু 4 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে। যখন 4 মার্কসের মধ্যে আসবে তখন তুমি 10 লাইন্সের মধ্যে ওটা লেখার চেষ্টা করবে, যখন সেটা 2 মার্কসে আসবে তখন তুমি ওটা শর্টেন করে দেবে, তখন কিন্তু তুমি ডিসক্রিপটিভ দেবে না, এটা একটু মাথায় খেয়াল রাখো। এই যে বললাম, ম্যাম কিন্তু দেখবে তোমাদের, যে তোমাদের ক্লাস সাবজেক্ট টিচার, সে কিন্তু দেখবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি। আর তোমাদের যে 12-এ তোমরা এক্সটার্নাল এক্সামিনার যে থাকবে, সেও কিন্তু দেখবে যে whether you are clear with your concept or not. That is the main thing, তো try to focus on that. ওকে চলো এবার মেনশন এনি 2 টাইপ অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার অনেকগুলো টাইপ আছে, দুটো শুধু মেনশন করো যেহেতু 2 মার্কস আছে। What is meant by burnout? Burnout মানে কি বোঝো? What are the main 2 factors, types of cardiac dysfunction এর টাইপ? দুটো টাইপই আছে, সেটাই তোমরা মেনশন করবে। What is insomnia? Insomnia মানে অনিদ্রা। ওকে চলো এবার লেটস মুভ অন টু 3 মার্কস কোয়েশ্চেন। 4টে ভ্যারাইটি যেটা আমি বললাম, 2, 3, 4 and 6। তো এবার 3 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে এরকম কোয়েশ্চেন আসতে পারে, হাউ ইজ মেন্টাল ওয়েলবিং ডিফারেন্ট ফ্রম মেন্টাল হেলথ। খুব সুন্দর করে কিন্তু তোমাদের ভিডিও ক্লাসে আমি বলেছি। হোয়াট ইজ মেন্ট বাই সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ ইন্ডিকেটরস অফ মেন্টাল ওয়েলবিং। 3 মার্কসের আরো এরকম কোয়েশ্চেন আসতে পারে, মেনশন 3 ডিস্টিংক্ট পার্টস অফ ইমোশন। ইমোশনের 3টেই ডিস্টিংক্ট পার্ট আছে, ওটা তোমরা ডিসক্রাইব করবে। মেনশন দ্য টাইপস অফ ইমোশনস, হোয়াট আর দ্য 3 পিলার্স অফ হোপ, হাউ ক্যান ইউ বিল্ড হোপ, তুমি নিজের মতো কি করে হোপটা বিল্ড করতে পারো। হোয়াট ডু ইউ মিন বাই পারপাস অফ লাইফ, পারপাস অফ লাইফটা কি। হোয়াট ইজ অ্যাংজাইটি, মেনশন দ্য ডিমেনশনস অফ বার্ন আউট। হোয়াট আর দ্য সিমটমস অফ কার্ডিয়াক ডিসফাংশন। কার্ডিয়াক ডিসফাংশনে অনেকগুলো সিমটমস থাকে, তোমাদের কিন্তু 3 মার্কসের মধ্যে ম্যাক্সিমাম ইউ ক্যান গিভ 4 symptoms, that's it. Important symptoms গুলোকে ফোকাস করো কিন্তু, ঠিক আছে। What does muscle fatigue happen? Where does, কোথায় muscle fatigue হয়। What are the 3 types of insomnia? Already I have discussed in my class, video class. What is relaxation technique? Relaxation technique মানে কি? What is mind body technique? Mind body technique মানে তুমি কি বোঝো। মাইন্ড বডি টেকনিকের আরেকটা নাম আছে কিন্তু, ওকে। তো আমি এখন বলছি না, তোমরা জাস্ট আইডিয়া করো, মাইন্ড বডি টেকনিক হিসেবেও আসতে পারে, অন্য ফর্মেও কিন্তু আসতে পারে, ওকে। চলো লেটস গো টু 4 মার্কস কোয়েশ্চেন। স্টেট দ্য ফাংশন অফ কগনিশন। কগনিশনের কি কি ফাংশনস আছে সেটা তোমাদের স্টেট করতে হবে। ওয়াই ডু উই হ্যাভ ইমোশন, আমাদের কেন আবেগগুলো সৃষ্টি হয়, কি কারণে হয়, ঠিক আছে, সেটা তোমাদের লিখতে হবে। ওয়াই
it is important to have hope. Hope কেন আমাদের এতটাই ইম্পর্টেন্ট? What do you mean by মিনিং এন্ড পারপাস অফ লাইফ? দুটো পার্ট আছে, একটা হচ্ছে মিনিং অফ লাইফ, একটা হচ্ছে পারপাস অফ লাইফ। খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছি, সেইটা তোমাদের এখানে লিখতে হবে। হাউ ক্যান ইউ মেনটেন আ পজিটিভ রিলেশনশিপ উইথ আদার্স? কিভাবে তুমি একটা খুব সুন্দর একটা পজিটিভলি একটা রিলেশনশিপ তৈরি করবে যাতে নাকি তোমার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো করে হয়, সেটাই তোমাকে এখানে লিখতে হবে। হোয়াট ডু মিন বাই একিউট স্ট্রেস এন্ড ক্রনিক স্ট্রেস? দুটো রকমের স্ট্রেস আছে, একটা একিউট শর্ট লিভড, একটা লম্বা অনেক দিন ধরে প্রলং স্ট্রেস। তো ওইটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। হোয়াট আর দ্য ফিজিক্যাল হেলথ কমপ্লিকেশন কজড বাই ডিপ্রেশন? কি কি হয় ফিজিক্যাল কমপ্লিকেশন, ফিজিক্যালি কি কি অসুবিধা হয় তোমার ডিপ্রেশনের কারণে, সেইটাই তোমাকে লিখতে হবে। হোয়াট আর দ্য সিমটমস অফ অ্যাংজাইটিস? অ্যাংজাইটির কি কি সিমটমস সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। হাউ ক্যান ইউ ম্যানেজ অ্যাংজাইটি? হাউ উইল আই ম্যানেজ অ্যাংজাইটি? হোয়াট আর দ্য কজাল ফ্যাক্টরস অফ বার্নআউট? বার্নআউটের জন্য তোমাদের কি কি ফ্যাক্টরস কাজ করছে আর কি, কারণ কি কি? হোয়াট কজেস দ্য হার্ট টু ম্যাল ফাংশন? কি কি কারণে কিন্তু হার্টটা ম্যাল ফাংশন হচ্ছে? হোয়াট আর দ্য সিমটমস অফ মাসেল ফ্যাটিক? কি কি সিমটমস হয় মাসেল ফ্যাটিকে? হোয়াট আর দ্য ইল এফেক্টস অফ ইনসোমনিয়া? ইনসোমনিয়া আমাদের কি কি ভাবে ক্ষতি করতে পারে? হাউ ক্যান উই সে আনএমপ্লয়মেন্ট ইজ আ সাইকোলজিক্যাল ট্রমা? আমাদের সাইকোলজিক্যালি কি ট্রমা হয় আনএমপ্লয়মেন্টের জন্য? যখন আমাদের জব হারিয়ে যায়, চাকরি চলে যায়, তখন আমাদের কি কি সাইকোলজিক্যালি আমরা কিভাবে ব্যাডলি এফেক্টেড হই? আর লাস্টলি, হাউ ডাজ বায়ো ফিডব্যাক ওয়ার্ক? কিভাবে কাজ করে বায়ো ফিডব্যাক? বায়ো ফিডব্যাকটা কিন্তু তোমাদের ক্লাস 12এই আছে। এই যে বললাম অনেকগুলো টপিক তোমাদের একটুখানি মিশে আছে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর সঙ্গে। তো তোমরা এখনই যদি খুব সুন্দর করে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, তাহলে তোমাদের 12টা খুব ইজি কেক ওয়াকের মতন হয়ে যাবে। ওকে, চলো লেটস গো টু দ্য 6 মার্কস কোয়েশ্চেন। হাউ ক্যান ইউ বিল্ড আ পারপাস ইন ইউর লাইফ? তোমার লাইফে তুমি কি করে একটা উদ্দেশ্য ক্রিয়েট করবে? হাউ ক্যান ইউ প্র্যাকটিস সেলফ কেয়ার? সযত্ন, আত্মযত্ন তুমি কিভাবে প্র্যাকটিস করবে? অনেকগুলো টেকনিক্স আমি বলেছি তোমাদেরকে ক্লাসে, তোমরা দেখে নেবে। মেনশন দ্য প্রবলেম কজড বাই ডিপ্রেশন? ডিপ্রেশনের কারণে কি কি প্রবলেম অ্যারাইজ হতে পারে? রাইট ডাউন দ্য স্টেজেস অফ বার্ন আউট? কিভাবে বার্ন আউট হচ্ছে, কি কি স্টেজে হচ্ছে, সেই ধাপগুলো তোমাকে মেনশন করতে হচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর করে স্টেজেস গুলো আমি বলে দিয়েছি। ওকে, how genetic predisposition can be a risk factor in mental illness? genetic predisposition কিভাবে আমাদের মেন্টাল ইলনেস কে ব্যাডলি নেগেটিভলি এফেক্ট করে? এখানে পরের কোয়েশ্চেন দেখো, হোমলেসনেস আর আনএমপ্লয়মেন্ট কিভাবে মেন্টাল ইলনেস এর সঙ্গে রিলেটেড? নেক্সট কোয়েশ্চেন ইজ, ইন হোয়াট ওয়েজ ডিসক্রিমিনেশন এফেক্ট আওয়ার মেন্টাল ওয়েলবিং নেগেটিভলি? ডিসক্রিমিনেশন কিভাবে নেগেটিভলি প্রভাব ফেলে আমাদের মেন্টাল ওয়েলবিং এর সঙ্গে? রাইট ডাউন দ্য ইম্প্যাক্ট অফ ডোমেস্টিক ভাইলেন্স? ডোমেস্টিক ভাইলেন্স সেটা নিয়েও কিন্তু লিখতে হবে, দ্যাট ইজ অলসো আ টাইপ অফ ডিসক্রিমিনেশন। ওকে, হাউ স্ট্রেসফুল লাইফ ইভেন্টস ক্যান বি আ রিস্ক ফর আওয়ার ওয়েলবিং? আমাদের ওয়েলবিং এর জন্য কিভাবে এটা স্ট্রেসফুল এর যে অনেক রকম যে আমাদের লাইফে স্ট্রেসফুল লাইফ ইভেন্টস হতে পারে, সেগুলো কিভাবে আমাদের এফেক্ট করে? হোয়াট আর দ্য লাইফস্টাইল ফ্যাক্টরস দ্যাট এফেক্ট আওয়ার মেন্টাল ওয়েলবিং অ্যাডভার্সলি? লাইফস্টাইল কি কি এমন লাইফস্টাইল হয় যেগুলোর জন্য নাকি আমার খুব অ্যাডভার্সলি মানে নেগেটিভলি এফেক্টেড হয়, সেইটা তোমাদেরকে এখানে ইলাবোরেটলি লিখতে হবে। হোয়াট ইজ মেন্ট বাই সাইকোথেরাপি? সাইকোথেরাপি মানে কি বোঝো? সেটা তোমাদেরকে লিখতে হবে। হাউ ক্যান কাউন্সিলিং হেল্প আস টু রিকভার ফ্রম মেন্টাল ইলনেস? কাউন্সিলিং কিভাবে আমাদের মেন্টাল ইলনেস কে হেল্প করে? নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ অ্যাসার্টিভ ট্রেনিং ওয়ার্ক ইন মেনটেনিং আওয়ার ওয়েলবিং? অ্যাসার্টিভনেস কি করে আমাদের মেন্টাল ওয়েলবিং কে হেল্প করে? হোয়াট আর দ্য এফেক্টিভনেস অফ রিল্যাক্সেশন টেকনিক? রিল্যাক্সেশন টেকনিক কতটা ইফেক্টিভ আমাদের মেন্টাল ওয়েলবিং এর সাথে কিভাবে রিলেটেড? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বায়োফিডব্যাক? ডিফারেন্ট টাইপস অফ বায়োফিডব্যাক কি কি সেইটা তোমাদেরকে ইলাবোরেটলি 6 মার্কসে বলতে হবে। এবার আমি টোটাল কোয়েশ্চেন তোমরা যেটা পরীক্ষায় পাবে সেই কোয়েশ্চেনটা কিভাবে আসবে সেটা তোমাদেরকে একটা আইডিয়া দিই। দিস ইজ আ মডেল কোয়েশ্চেন, ঠিক এইভাবেই তোমাদের কোয়েশ্চেনটা আসবে। সেকশন এ, যেটা আমি আগেই বলেছি 2 মার্কসের কোয়েশ্চেন, তোমাদের টোটাল করতে হবে 4টে, দুটো
সোশ্যাল ওয়েলবিং থেকে, দুটো মেন্টাল ওয়েলবিং থেকে। তো ফার্স্টে এটা কিন্তু মেনশন থাকবে না, আমি অলরেডি প্রথমে স্ট্রাকচারটা বলার সময় ব্র্যাকেটে আমি মেন্টাল ওয়েলবিং আর সোশ্যাল ওয়েলবিং লিখে দিয়েছিলাম, কিন্তু তোমাদের মেন কোয়েশ্চেনে কিন্তু থাকবে না। প্রথম ফার্স্ট পার্টটা ফার্স্ট সেকশনে থেকেই থাকবে আর কি, যেটা তোমাদের মেন্টাল ওয়েলবিং। তো চারটে কোয়েশ্চেনের মধ্যে তোমাদের যে কোনো দুটো করতে হবে, এরকম কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট ইউ মিন বাই পারপাস অফ লাইফ, হোয়াট ইজ মেন্ট বাই বার্ন আউট, হাউ জেনেটিক প্রিডিসপোজিশন ক্যান বি আ রিস্ক ফ্যাক্টর ইন মেন্টাল ইলনেস, হোয়াট ইজ বায়োফিডব্যাক। তো এরকম 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের শর্টেই লিখতে হবে। এই যে বললাম 2 মার্কস মানে ইউ ডোন্ট হ্যাভ টু ইলাবোরেট ভেরি মাচ, জাস্ট 4 lines to 5 lines is enough for writing. ওকে, তো এই চারটের মধ্যে ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট এনি টু। সেরকম ভাবে সোশ্যাল ওয়েলবিং এর মধ্যেও তোমাদের চারটে কোয়েশ্চেন আসবে। এইটা খেয়াল রাখো, যেহেতু প্রত্যেকটা পার্টের চারটে আবার সাব ইউনিট আছে, এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে কোয়েশ্চেন আসবে, তোমরা দেখে নেবে এখানটা। সেইভাবে কোয়েশ্চেনের আইডিয়াটা আমি দিয়েছি। হোয়াট ইজ কোয়ালিটি এডুকেশন, হোয়াট ডু ইউ মিন বাই কোয়ালিটি অফ লাইফ, হোয়াট ইজ মেন্ট বাই পুয়ার ইমিউন সিস্টেম, কিংবা when can you approach your friends for support, তোমার বন্ধুদের কাছে কখন তুমি যাবে সাপোর্টের জন্য, কি কন্ডিশনে যাবে। তো এই চারটের মধ্যে you have to attempt only 2. ওকে, সেকশন বি তো ঠিক সেম অ্যাজ সেকশন এ, 3 মার্কস 2 মার্কস এর একই রকম প্যাটার্ন, মানে এক একটা পার্ট থেকে চারটে কোয়েশ্চেন দেওয়া হবে, সেখান থেকে তোমাদের দুটো অ্যাটেম্প্ট করতে হবে। তো 2 + 2 4, তো টোটাল মার্কস ইজ ইকুয়াল টু 4 × 3 is 12। তো প্রথমটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং থেকে, ইউ উইল গেট 4 কোয়েশ্চেন ইন টোটাল ওয়্যার ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট অনলি 2। তো এখানে চারটে কোয়েশ্চেনের মধ্যে এরকম হতে পারে, হাউ ক্যান উই ডেভেলপ পজিটিভ রিলেশনশিপ উইথ আদার্স, আমরা কিভাবে পজিটিভ রিলেশনশিপ মানুষের সঙ্গে, আমার সমাজের যে বন্ধু বান্ধব আছে, কাছের আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে আমি কিভাবে পজিটিভ রিলেশনশিপ মেনটেন করবো, এটা তোমাদের লিখতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানেটা কি বেসিক্যালি সেটা তোমাদের বলতে হবে। হাউ ইজ আনএমপ্লয়মেন্ট রিলেটেড টু মেন্টাল ইলনেস, খুব ইম্পর্টেন্ট, আনএমপ্লয়মেন্ট কিভাবে সম্পর্কিত। হোয়াট ইজ সাইকোথেরাপি, অলরেডি আমি এটা বলেছি। আনসার এনি 2 out of 4 কোয়েশ্চেন, যেটা সোশ্যাল ওয়েলবিং এর মধ্যে। এরকম কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, হাউ ইজ ওয়ার্ক অপরচুনিটি রিলেটেড টু সোশ্যাল ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং এর সঙ্গে ওয়ার্ক অপরচুনিটির কি সম্পর্ক। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এমপ্যাথি, কিংবা হোয়াট আর দ্য কজাল ফ্যাক্টরস অফ ডায়াবেটিস মেলিটাস, কিংবা ইন হোয়াট ওয়েজ ক্যান ইউ ব্যালেন্স ইউর সোশ্যাল অ্যান্ড পার্সোনাল টাইম। তো এই চারটের মধ্যে যে কোনো দুটো তোমাদের করতে হবে ফ্রম সোশ্যাল ওয়েলবিং। Let's move on to the next section, that is 4 mark section. আর একটু ইলাবোরেট, আস্তে আস্তে ইলাবোরেশনস গুলো বাড়ছে। এখানে কিন্তু তোমাদের মেন্টাল ওয়েলবিং থেকে দুটো কোয়েশ্চেন আসবে, সেখানে তোমাদের একটা অ্যাটেম্প্ট করতে হবে। সেরকম ভাবে সোশ্যাল ওয়েলবিং থেকেও দুটো কোয়েশ্চেন আসবে 4 মার্কসের, ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট এনি 1 out of 2. So let's move on. এরকম কোয়েশ্চেন আসতে পারে মেন্টাল ওয়েলবিং এ, লাইক ডিসকাস অন এনি 2 indicators of mental well-being। এখানে কিন্তু 4 মার্কসের মধ্যে দুটো ইন্ডিকেটরসকেই তোমাকে বলতে হচ্ছে, ডিসকাস করতে হচ্ছে। তো একটু সুন্দরভাবে যাতে একটু ইলাবোরেটলি ডিসকাস করো, ঠিক আছে। হাউ স্ট্রেস অ্যান্ড ওয়েলবিং আর রিলেটেড, স্ট্রেস আর ওয়েলবিং এর মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে, সেটা তোমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাই তোমাদের করতে হবে, ঠিক আছে। তো এই প্যাটার্নটা উইল বি ফলোড ইন ক্লাস 12 সেমিস্টার 4 অলসো, সেম প্যাটার্ন। তো একবার তোমরা এই প্যাটার্নের মধ্যে দিয়ে গেলে কিন্তু ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু ক্লাস 12। ইন ক্লাস 12 এ তোমাদের খুব ইজি হয়ে যাবে যে তোমরা ধরে নেবে যে আমার কোথা থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে, আমাকে ঠিক কতগুলো অ্যাটেম্প্ট করতে হবে। তো টোটাল কিন্তু তোমাদের 10টা কোয়েশ্চেন করতে হবে ইন 2 আওয়ার্স। তো মার্কস গুলো ওইভাবে আছে 2, 3, 4 and 6। তো ওইভাবেই কিন্তু 10 কোয়েশ্চেন্স, কিন্তু ওইভাবেই টাইমটাকে তোমরা ভাগ করে নেবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার নেক্সট পার্ট, যেটা সোশ্যাল ওয়েলবিং, সেখানেও 4 মার্কসের কোয়েশ্চেন, দুটোর মধ্যে একটা তোমাদের করতে হবে। ডিসকাস এনি 2 indicators of social well-being, কিংবা হাউ ক্যান ইউ এনহ্যান্স আ হেলদি সোশ্যাল লাইফস্টাইল বাই ডেভেলপিং লাইফ স্কিল। ওকে, তো এই দুটো কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটা তোমরা করবে। আচ্ছা, এবার লাস্ট সেকশন উইচ ইজ 6 মার্কস কোয়েশ্চেন, সেখানে তোমাদের 6 মার্কসের টোটাল কিন্তু দুটো কোয়েশ্চেন করতে হবে। দুটো তোমাদের মেন্টাল ওয়েলবিং থেকে থাকবে, দুটো তোমাদের সোশ্যাল ওয়েলবিং থেকে থাকবে। মেন্টাল ওয়েলবিং থেকে দুটোর মধ্যে একটা, সোশ্যাল ওয়েলবিং ও ঠিক সেম, দুটোর মধ্যে এনি ওয়ান ইউ হ্যাভ টু ডু। তো দিস আর দ্য টাইপস অফ কোয়েশ্চেন উইচ ইউ ক্যান হ্যাভ। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ইন মেন্টাল ইলনেস, মেন্টাল ইলনেসে কি রিস্ক ফ্যাক্টরস আছে, কিংবা ব্রিফলি মেনশন দ্য টেকনিক্স ফর মেন্টাল ওয়েলবিং, আমরা মেন্টাল ওয়েলবিং ইমপ্রুভ করার জন্য, উন্নত করার জন্য কি কি কৌশল অ্যাপ্লাই করতে পারি। পুরো একটা পার্টি কিন্তু আছে, ঠিক আছে, লাস্টের পার্টটা, লাস্টের সেকশনটা। তো ওটাই তোমরা খুব সুন্দর করে টাইপস, টেকনিকের টাইপস লিখে ওটাকে সুন্দর করে ডিসক্রাইব করবে, ঠিক আছে। আচ্ছা,
আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু সোশ্যাল ওয়েলবিং ও 6 মার্কসে, যেখানে তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে, ডিসকাস দ্য ডিফারেন্ট লাইফস্টাইল ডিসঅর্ডার্স কিংবা হোয়াট আর দ্য ওয়েজ থ্রু হুইচ উই ক্যান ইমপ্রুভ আওয়ার সোশ্যাল ওয়েলবিং। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের অ্যাটেম্প করতে হবে, এবং এইটাই ছিল পুরো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটা বলেছিলাম যে তোমাদের মেন্টাল ওয়েলবিং এর প্রজেক্টটাও একটু ডিসকাস করে নেবো। কি টপিকটা ছিল তোমাদের প্রজেক্টে? সেটা হচ্ছে বিহেভিয়ার প্যাটার্ন অফ ওয়েল অ্যাডজাস্টেড পারসন বেসড অন দ্য ইন্ডিকেটরস অফ মেন্টাল ওয়েলবিং। এবার এখানটাই বলে দিই, তোমরা সিলেবাসে অনেকগুলো ইন্ডিকেটরস পড়েছো, সেই ইন্ডিকেটরস গুলোর বাইরেও কিন্তু আরো অনেক ইন্ডিকেটরস হতে পারে। তো প্রজেক্টটা কি বলতো, তোমার অনেকটা নিজস্ব ক্রিয়েটিভিটিও ওখানে ইনভলভ করে। প্রজেক্টের জন্য টোটাল 20 মার্কস আছে, যেখানে তোমাদেরকে দুটো প্রজেক্ট তো করতেই হবে, চয়েসও আছে। তো তোমরা যদি মেন্টাল ওয়েলবিং এর প্রজেক্টটা করো ক্লাস 11-এ, সেখানেও কিন্তু তোমাদের এনহ্যান্স করার অনেক স্কোপ আছে। একদম আমি যেভাবে যেই টেকনিকে বলে দিচ্ছি সেটাই যে তোমাদের ফলো করতে হবে সেটাও নয়, তার মধ্যে তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটিও অ্যাড করবে। তোমাদের সাবজেক্ট ম্যাম যদি আরো কিছু আইডিয়াস দেয় সেটাও তোমরা নেবে। তো আমি তোমাদেরকে আমার দিক থেকে একটা পুরো আইডিয়া দিচ্ছি যে কিভাবে তোমরা এই মেন্টাল ওয়েলবিং এর রিলেটেড প্রজেক্ট, যেটা কিনা বিহেভিয়ার প্যাটার্ন অফ ওয়েল অ্যাডজাস্টেড পারসন ইন্ডিকেটরস এর উপর বেসড করে কেমন হয় সেটা নিয়ে তোমাদের একটা আলোচনা করতে হবে। প্রজেক্টটা তোমরা যেভাবেই করো না কেন, কিছু নিয়ম, কিছু রুলস তোমাদের ফলো করতে হয়। সবার প্রথমেই হচ্ছে প্রজেক্টটা তোমরা চ্যানেল ফাইলে করবে, A4 সাইজ পাতায় করবে, ম্যাক্সিমাম 12 পেজেস, মিনিমাম 8 পেজেস, মানে 8 পাতার কম নয়, 12 পাতার বেশি নয়। ডান দিকটা লিখবে এবং লেখার সময় খুব নিট হ্যান্ডরাইটিং করবে। আমি পার্সোনালি বলে থাকি লাল কালিটা বাদ দিয়ে যে কোনো কালি ইউজ করতে পারো, যে কোনো কালারের ইঙ্ক ইউজ করতে পারো, কিন্তু লেখার সামনে তোমরা একটা আউটলাইন ছাড়বে, মানে 1 ইঞ্চ একটা বর্ডার প্রত্যেকটা পাতায় ছাড়বে। যদি তোমাদের কোনো কিছু আঁকতে হয় সেটা লেফট পেজে করো, কিন্তু মনে করো যদি মনে হয় যে 12 পাতার মধ্যে আমার আঁকা, চার্ট, ড্রয়িং সব হয়ে যাচ্ছে, তো বেটার টু ডু ইট অন দ্য রাইট সাইড। ওকে, তো চলো এইভাবে তোমরা প্রজেক্টটা লিখবে। ফার্স্ট পেজে তোমাদের ডিটেল, মানে তোমাদের প্রিলিমিনারি যে ইনফরমেশন, মানে তোমাদের নাম, কোন ক্লাসে পড়ছো, রোল নাম্বার ইত্যাদি। সেকেন্ড পেজে তোমরা কি লিখবে? টপিক অফ দ্য প্রজেক্ট, এবং চেষ্টা করবে টপিকটা যাতে তোমরা কোয়েশ্চেন ফর্মে লেখো। থার্ড পেজে তোমাদের লিখতে হবে অ্যাকনলেজমেন্ট, মানে তুমি কাকে থ্যাংক ইউ জানাচ্ছ সেটা তোমরা মেনশন করো। একটা টাইমে কিন্তু আমরা প্রজেক্টের সময় অ্যাকনলেজমেন্টটা সবার লাস্টে লিখতাম, মানে লাস্টে কিংবা তার আগের পাতায়, কিন্তু এখন আমাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমরা সেটা থার্ড পেজে রাখছি। ফোর্থ পেজে তোমরা লিখবে কন্টেন্টস, মানে ইন্ডেক্স, বেসিক্যালি মানে কোন পাতায় কি আছে সিরিয়াল নাম্বার দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ফিফথ পেজে ইন্ট্রোডাকশন, মানে যে প্রজেক্টটা করছো তার একটা ভূমিকা। 6 to 8 পেজ, এটা আমি ফ্লেক্সিবল লাগছে এই কারণে, কারো হয়তো 2 পাতা শেষ হয়ে যেতে পারে, কারো হয়তো 4 পাতা লাগতে পারে। তো এইখানটা তুমি মেইন চ্যাপ্টারটা রাখবে, মানে তোমাদের এই মেইন টপিকটা, মানে বিহেভিয়ার প্যাটার্ন অফ ওয়েল অ্যাডজাস্টেড পারসন, এই টপিকটা তোমরা ফ্লেক্সিবল রাখবে। 6 to 8 পেজের মধ্যে রাখার চেষ্টা করো। 9 পেজে তোমরা কনক্লুশনটা লিখবে এই পার্টিকুলার টপিকে, এবং সবার লাস্টে তোমরা বিবলিওগ্রাফি লিখবে। হোয়াট ইজ বিবলিওগ্রাফি? বেসিক্যালি তোমরা কোথা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করেছো, কোনো বই থেকে করেছো কিনা কিংবা ওয়েবসাইট থেকে করেছো কিনা, সেই সোর্সেস গুলো তোমরা মেনশন করবে। ওকে, প্রজেক্ট শুড বি ভেরি নিট অ্যান্ড টাইডি, মানে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু তোমার সাবজেক্ট ম্যামের এমন হতে পারে যে এ যথেষ্ট সুন্দরভাবে মন দিয়ে করেছে। প্রজেক্টটা নিটনেস এর উপর কিন্তু খুব নাম্বার ক্যারি করে, এটা মনে রাখবে। অনেক রকম কালার দিয়ে আঁকিবুকি করে দিলে সেটা দিয়ে কিন্তু প্রজেক্ট হয় না। টু দি পয়েন্ট করো, কিন্তু নিটনেসটা বজায় রাখো। চলো, ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখতে পারো। আ ওয়েল অ্যাডজাস্টেড পারসন ইজ নট সামওয়ান হু ইজ অলওয়েজ হ্যাপি, মানে খুশি থাকাটাই যে ওয়েল অ্যাডজাস্টেড নয়। তারা কি করে? ইন্ডিভিজুয়াল হু possesses the psychological tools to navigate life challenges while maintaining a sense of growth and connection. আমাদের সবসময় কিন্তু সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করে যেতে হয়, যেহেতু আমরা সামাজিক প্রাণী, আমাদের চারিপাশে একটা সমাজ আছে। শুধু খুশি থাকাটাই ওয়েল অ্যাডজাস্ট নয়, কিভাবে আমি নেভিগেট করছি, মোকাবেলা করছি, আমার রাস্তাটা কিভাবে আমি তৈরি করছি, একটা ব্যালেন্স রিলেশনশিপ তৈরি করার জন্য কোথায় কাদের সঙ্গে, উইথ আওয়ার এনভায়রনমেন্ট, আমার সারাউন্ডিং। সেই সারাউন্ডিংটা কোনো বস্তু হতে পারে, কোনো জায়গা হতে পারে, মানুষজন ও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্ট গুলো তোমরা, মানে ইন্ডিকেটরস গুলো তোমরা এর মধ্যে ইনক্লুড করতে পারো। সবার প্রথমেই হচ্ছে আত্মস্বীকার কিংবা সেলফ অ্যাকসেপ্টেন্স। সেলফ অ্যাকসেপ্টেন্স মানে নিজেকে
মেনে নেওয়া, ঠিক আছে। তার মধ্যে দেখো অ্যাকনলেজিং ফ্লস, মানে নিজের ভুলটাকে অ্যাডমিট করা। আমরা তো মানুষ মাত্রই ভুল করি, কেউ তো আর পুরো সাদা নয়, কেউ পুরো কালোই নয়, এবং মানুষ ভুলটাকে শুধরে নেওয়াটাই কিন্তু আসল শিক্ষা, তাই না? স্বীকার করাটাই হচ্ছে আসল শিক্ষা, এবং সেখান থেকে কিন্তু নতুন করে ভুলটাকে আর রিপিট না করাটাই কিন্তু আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। তো এখানটা অ্যাকনলেজিং ফ্লস ওটাই বলছে যে আমি আমার মিস্টেক্স গুলো, আমার ভুলগুলোকে আমি স্বীকার করে নিচ্ছি। ওয়িং দ্য স্টোরি মানে আমার ভুল তো হতেই পারে, আমার ভালো কিছুও লাইফে হতে পারে, তো সেটার সম্পূর্ণভাবে দায়িত্ব গ্রহণ আমি করছি, হ্যাঁ আমি এটার জন্য রেসপন্সিবল। সেই ক্ষমতাটা, সেই সততাটা কিন্তু বজায় থাকা উচিত। নেক্সট হচ্ছে মিনিমাল পার্সোনা। যেহেতু আমি খুব কনসিয়াস নই এবং নিজের প্রতি, নিজের সঙ্গে আমি প্রচন্ড ভাবে স্যাটিসফাইড, সেই জন্য যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আমি এটা বিচার করব না যে লোকে আমাকে পরিমাপ করছে। আমি কিন্তু নিজের সঙ্গে প্রচন্ড ভাবে স্যাটিসফাইড থাকবো, এবং এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে কিন্তু প্রচন্ড কমফোর্টেবলি ডিল করতে পারবো। তো এইগুলো কিন্তু সেলফ অ্যাকসেপ্টেন্স এর মধ্যে আসবে। তোমরা এই পয়েন্টগুলো মেনশন করো। পরের ইন্ডিকেটরসটা হতে পারে পজিটিভ রিলেশনশিপ উইথ আদার্স। যেহেতু আমি আগেই বললাম আমরা সমাজে বাস করি, সামাজিক প্রাণী আমরা, এবং সমাজকে ছেড়ে আমরা চলতে পারি না। সমাজের মধ্যে যে মানুষজন গুলো আছে তাদের সঙ্গে কিন্তু আমি রিলেশনশিপ খারাপ করে কিন্তু থাকতে পারবো না। আমার কিন্তু একটা ব্যালেন্স হারমোনিয়াস রিলেশনশিপ বিল্ড করার প্রয়োজন, এবং কিভাবে আমি সেটা বিল্ড করবো, আমার কিছু কিছু বিহেভিয়ার প্যাটার্নস এর চেঞ্জ এনে আমি করবো। ফর এক্সাম্পল মনে করো হেলদি বাউন্ডারিজ, আমি না বলতে শিখবো। কোনো যদি ভুল কিছু হয়, আমি যেরকম না বলতে শিখবো, সেরকম মানুষজনের নাও কিন্তু আমি গ্রহণ করতে শিখবো। আমি বিচার করতে শিখবো যে সে আমাকে না বলেছে, তার কিছু ভ্যালিড রিজনস আছে, আমি কোথাও একটা ভুল আছি। তো এইভাবে কিন্তু আমি বিচার করবো, মানে অন্যকে খুশি করাটা আমার পারপাস থাকবে না, যেটা উচিত লজিক্যালি আমি সেখানটাই কিন্তু ফোকাস করব। পরেরটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিং মানে একটা মানুষ তোমার কাছে কিছু বলছে, তুমি অন্যদিকে মন দিয়ে আছো, সে তো বলছে যাতে তুমি শোনো, সেই জন্য বলছে। তো তোমাকে কিন্তু খুব সুন্দর করে অ্যাক্টিভ লিসনার হতে হবে। তুমি শোনো সে কি কথা নিয়ে এসছে, সে কি সমস্যা নিয়ে এসছে, ঠিক আছে। পরেরটা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন, খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মানুষ আমরা তর্কে জিততে চাই, কোনটা সঠিক কোনটা বেঠিক একদম চিন্তা করি না, ঠিক আছে। তো এইখানটা কিন্তু তর্কে জেতা নয়, যেটা সঠিক ওটার উপরে কিন্তু ফোকাস করাটা উচিত। এইভাবেই কিন্তু যারা ওয়েল অ্যাডজাস্টেড তারা কিন্তু এইভাবেই কাজ করে। পরের ইন্ডিকেটর যেটা অটোনমি, হ্যাঁ, এইখানটা বিহেভিয়ার প্যাটার্ন এভাবে হতে পারে, আমার নীতিকতা নৈতিকতা কথা, ঠিক আছে। ইন্টারনাল ভ্যালিডেশন, দেখো আমার নিজের কিছু কিছু পার্সোনাল ভ্যালুজ আছে যেগুলো নিয়ে আমি চলি, সেই পার্সোনাল ভ্যালুজ এর উপরে কিন্তু আমার ডিসিশন মেকিং গুলো হবে, মানে আমি যে সিদ্ধান্ত গুলো নেবো সে কিন্তু সেই আমার নিজের মধ্যে যেই সততা নৈতিকতা, যেই ভ্যালুস গুলো আমি ইনকালকেট করে রেখেছি সেইটার উপর বেস করে কিন্তু আমি ডিসিশন গুলো মেক করবো। ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, এইখানটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ যেই দিকে যাচ্ছে সেটা যদি ভুল দিকে হয়, মানে আমার বিচার বুদ্ধি দিয়ে যদি আমি মনে করি যে, আমার ভ্যালুস দিয়ে যদি আমি চিন্তা করি যে তারা ঠিক করছে না, আমি কিন্তু তাদের থেকে দূরে সরে আমার ভ্যালুস এর দিকে স্টিক থাকবো। এই নয় যে বাকিরা কি ভাবছে আমি তাদের সঙ্গে গেলাম না, আমাকে গ্রুপে দলবদ্ধ হয়ে থাকতে হবে, এইখানটা কিন্তু আমি সেরকম চিন্তা করব না, ঠিক আছে। আচ্ছা, সেলফ রেগুলেশন, এটা হচ্ছে তারা নিজের অ্যাকশনের প্রতি কিন্তু পুরোটাই দায়িত্ব নিচ্ছে। অনেক সময় কি করি বলতো, আমাদের লাইফে কোনো কিছু যদি ভুল হয়, খারাপ কিছু ঘটে গেল, আমরা অন্যের উপর দোষ দিই। আমরা বলি এই তোর জন্য হয়েছে, হট করে আমরা বলি না, এরকম ভাবে একটা হ্যাবিট আছে। এইখানটা কিন্তু যারা ওয়েল অ্যাডজাস্টেড তারা কিন্তু কখনোই এটা করবে না। তারা কিন্তু সিচুয়েশনটাকে ভালো করে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে কিন্তু বিচার করে সে কিন্তু নিজের ওপর যদি সত্যি সে দোষী হয়, নিজের ভুলের জন্য যদি হয়, সে কিন্তু সেটা মেনে নেবে rather than blaming others. ওকে, এবার এনভায়রনমেন্টকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। আমি তো পরিবেশের মধ্যে বাস করি, এবং সবসময় এই যে বললাম আমার একটা সবসময় হারমোনিয়াস রিলেশনশিপ মেনটেন করা উচিত। তো এইখানটা দেখো কিভাবে আমি আমার বিহেভিয়ার প্যাটার্ন, আমার আচরণকে কিভাবে মডিফাই করে, পরিবর্তন করে, যদি দরকার হয়, হতেই পারে যে তুমি খুব ওয়েল অ্যাডজাস্টেড, তোমার দরকার নেই, তো কি কি বিহেভিয়ার প্যাটার্নস গুলোকে আমি ফোকাস করব, কোন কোন এরিয়াতে আমি ফোকাস করব, যাতে কিনা আমার এই অ্যাডজাস্টমেন্টটা উইথ দ্য এনভায়রনমেন্ট খুব ভালোভাবে হয়। ফর এক্সাম্পল দেখো, প্রোঅ্যাক্টিভ প্রবলেম সলভিং, কোনো একটা প্রবলেম অ্যারাইজ হলো, মনে করো আমি রাস্তায় যেতে যেতে আমার গাড়িটাই খারাপ হয়ে গেল, যে এক্সাম্পলটা দেয়া আছে,
আমি এটা যদি চিন্তা করি যে এটাই এখনই হওয়ার কথা ছিল, আমাকে তো তাড়াতাড়ি পৌঁছাতে হতো, সেইখানটা ফোকাস করলে কিন্তু আমি একদমই প্যারালাইজড হয়ে যাবো, রাদার দ্যান থিঙ্কিং যে এই যে আমার গাড়িটা খারাপ হয়েছে, সমস্যাটা ঠিক কোথায় হয়েছে, আমাকে এবার নেক্সট স্টেপটা গাড়িটা ঠিক করার জন্য কি করতে হবে যাতে কিনা আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তো এইখানটা কিন্তু আমার মেন্টাল অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এই দিকে আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, নিশের সিলেকশন, হোয়াট ইজ নিশের সিলেকশন? আমার চারিপাশে এনভায়রনমেন্টটা কিন্তু আমি নিজে ক্রিয়েট করতে পারি। আমার মানুষজন যাদের সঙ্গে আমার সময় কাটাতে ভালো লাগে, যাদের সঙ্গে আমি কিছু শিখছি, সেই মানুষজনকেই কিন্তু আমার সার্কেলের মধ্যে রাখছি। রেখে কি হচ্ছে, যখন আমি কমিউনিকেট করছি আমার কিন্তু গ্রোথ হচ্ছে বেসিক্যালি। তো এইভাবে কিন্তু আমি কিন্তু নিজের কিছু কিছু মনে করো শখ, যেগুলো আমার ভালো লাগে করতে, ক্রিয়েটিভিটির কিছু জিনিস, সেইগুলোকে নিজের মধ্যে হ্যাবিটের মধ্যে এনে, যে মানুষগুলো খুব ক্রিয়েটিভ, যাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, তাদেরকে আমার সার্কেলের মধ্যে এনে কিন্তু আমি একটা সুন্দরভাবে নিজেই কিন্তু নিজের পরিবেশটাকে তৈরি করছি। তো দিস ইজ নিশের সিলেকশন। রিসোর্সফুলনেস হচ্ছে যে তারা তাদের আশেপাশের সিচুয়েশনটাকে কিভাবে কাজে লাগাবে যাতে তারা নেভিগেট করতে পারে। মানে আমার লাইফে আমার সিচুয়েশন যে সবসময় আমার মতন হবে তা তো নয়, যে কোনো সময় যে কোনো সিচুয়েশন অ্যারাইজ হতে পারে যেটাকে আমাকে ফেস করতে হবে, ট্যাকেল করতে হবে, ব্যালেন্স করার টেকনিক শিখতে হবে। এইখানটা কিন্তু আমার সেই অ্যাপ্লিকেশন স্কিলটা দরকার, যে আমার সিচুয়েশনে যা কিছু আছে সেই এলিমেন্টস গুলোকে দিয়ে আমি কিভাবে যথাযথভাবে প্রয়োগ করলে আমি একটা এফেক্টিভ সলিউশনে যাব, যার দ্বারা কিন্তু আমি ভালো করে আমার অ্যাডভার্স সিচুয়েশনে ন্যাভিগেশন করে কিন্তু সাকসেসে কিংবা আলটিমেটলি সেই বাধাটা আমি কাটিয়ে উঠতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে উদ্দেশ্য। অলরেডি তোমরা এটাকে থিওরিতে খুব সুন্দর করে পড়েছো, লাইফের পারপাসটা কি। বিহেভিয়ার প্যাটার্নটা এভাবে হতে পারে যে আমরা কিন্তু আমাদের লাইফে সবসময় একটা লক্ষ্য স্থির করে এগোনো উচিত প্রত্যেকটা মুহূর্তে। এবার লক্ষ্য বলতে যে সবসময় খুব বিশাল একটা লক্ষ্য হতে হবে তা না, স্মল স্মল থিংস, মানে আমি একটা ছোট্ট একটা জিনিস পেরেছি, আমারই একটা এক্সাম্পল দিয়ে মনে করো তোমাদেরকে আমি প্রেজেন্ট করছি, আমি যদি খুব সুন্দর করে তোমাদেরকে প্রেজেন্ট করি আর কি, তার মানে আমি এটার পরে খুব স্যাটিসফাইড হলাম। সিম্পল একটা ছোট্ট একটা গোল, সেটাকে আমি ফুলফিল করছি। এরকম ভাবে কিন্তু মানুষের সামনে ছোট ছোট লক্ষ্য না থাকলে কিন্তু তারা এগোবে না। মানুষ কি হয়, একটা টার্গেটে পৌঁছানোর জন্য তো জার্নিটা শুরু করে, তাই না? আমরা ট্রেনে যখন ঘুরতে বেড়াই তখন তো সেই স্টেশনে যেখানটা আমরা ঘুরতে যাব, বেসিক্যালি সেই স্টেশনটার অপেক্ষায় থাকি, ট্রেনের মধ্যে এক একটা স্টেশন পার হয়ে যায়। তো জার্নিটার দিকে যে আমরা এগোচ্ছি ওই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, তো এরকম ভাবে আমাদের লাইফেরও কিন্তু ছোট্ট ছোট্ট গোলস থাকা দরকার, যেই গোলস গুলোর দিকে তাকিয়ে কিন্তু আমরা লাইফটাকে এগিয়ে নিয়ে যাব, চলমান থাকবে সবসময় আমাদের লাইফটা, ঠিক আছে? আচ্ছা, রেজিলিয়েন্স, সহনশীলতা, এখানে কিন্তু আমরা এই যে নিচের যে কোডটা ছিল যে আমরা যদি ওয়াই খুঁজে পাই আমাদের লাইফে, তা আমরা সামহাও কিন্তু আমরা লাইফে এগিয়ে যেতে পারবো। তো আমাদের জীবনের যদি ওয়াই মানে উদ্দেশ্য থাকে, তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে কিন্তু আমরা ন্যাভিগেট করে আমাদের সমস্যাগুলো কাটিয়ে উঠে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো। আচ্ছা, এনগেজমেন্ট এখানে বলছে যে আমাদের সবসময় কিন্তু এনগেজ মানে খালি মস্তিষ্ক শয়তানি বুদ্ধি, এরকম একটা কথা আর কি আমরা শুনে থাকি। তো এখানটায় হচ্ছে যে এমটি ভেসেলস, আমাদের মাথাটাকে সবসময় এমটি করে রাখাটা কিন্তু চলবে না। কিছু একটা ক্রিয়েটিভিটির মধ্যে সবসময় ছোট ছোট লার্নিং নিউ থিংস দিয়েও কিন্তু আমরা সবসময় নিজেদেরকে এনগেজ করে রাখবো। এনগেজ করলেই কিন্তু আমরা ওয়ার্কলেস কোনো অ্যাক্টিভিটিস এর দিকে কম ফোকাস হতে পারবো আর কি, অকাজটা কম করবো বেসিক্যালি। ওকে, আচ্ছা, পার্সোনাল গ্রোথ, আমি নিজেকে কিভাবে এনহ্যান্স করব, নিজের বৃদ্ধি কিভাবে করব, এখানে বিহেভিয়ার প্যাটার্নস এইভাবে হতে হবে। ইউ বি কিউরিয়াস অল দ্য টাইম, সবসময় কিউরিয়াসিটির মধ্যে থাকলে কি হবে, নতুন কিছু জানার শেখার সবসময় একটা তাগিদ অনুভব করবে, এবং এইভাবেই কিন্তু তুমি এগিয়ে যাবে লাইফে। সেলফ কারেকশন, আমার যেখানে ভুল হচ্ছে, মানুষ মাত্রই ভুল হয় এই মাত্র বললাম, এবার যেখানটা ভুল হচ্ছে ওই ভুলটাকে স্বীকার করে নিয়ে কিভাবে ওটাকে মডিফাই করবো। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মনে করো তোমার হাতের লেখা খুব খারাপ এবং তোমার হাতের লেখা পড়ে বুঝতে পারছে না, তোমার টিচার তোমাকে বললো আমি এবার কিভাবে আমার হাতের লেখাটা প্র্যাকটিস করবো। সিম্পল একটা টাস্ক, একটু চেষ্টা করো, ভালো লোকের খাতা দেখো, একটু কার্সিভ হ্যান্ডরাইটিং চেষ্টা করো, এভাবে তুমি এনহ্যান্স করলে ছোট্ট ছোট্ট গোলস, ঠিক আছে? ফ্লেক্সিবিলিটি, তুমি এতটাই
ফ্লেক্সিবল হবে। ফ্লেক্সিবল মানে হচ্ছে মনে করো একটা অভ্যাস, হ্যাবিটস আর ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ। মানে আমরা একটা অভ্যাস ছোটবেলা থেকে যদি শিখে আসি, একটা প্যাটার্নের মধ্যে থাকে আমাদের বিহেভিয়ার, যেটা হয়তো অনুচিত। বেসিক্যালি অনেক হ্যাবিটস তো থাকে যেটা আমাদের ঠিকঠাক নয়। এবার সেটাকে মনে করো চেঞ্জ করা উচিত। তোমাদের ফ্লেক্সিবল থাকতে হবে, মানে প্রথমত হচ্ছে আমি জিনিসটা ঠিক করছি না স্বীকার করা, এবং ইচ্ছাটা যে আমি এটা পরিবর্তন করতে পারবো। এমন কিচ্ছু নেই লাইফে যেটা তুমি চাইলে পারবে না আর কি। হয়তো পুরো গোল পর্যন্ত না পৌঁছাতে পারলেও কিন্তু একটু জার্নিটা স্টার্ট করতে পারবে। তো এই পজিটিভিটিটা কিন্তু তোমাদের মধ্যে নিয়ে আসা খুব দরকার। ওকে, এবার দেখো একটা চার্টে তোমরা এটা দিতে পারো যে ওয়েল অ্যাডজাস্টেড পার্সন আর যে ওয়েল অ্যাডজাস্টেড করতে পারে না, মানে বেসিক্যালি ম্যাল অ্যাডজাস্টেড পার্সন, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স। সবার প্রথমে হচ্ছে ক্রিটিসিজম, মানে কি সমালোচনা করলে একটা ওয়েল অ্যাডজাস্টেড পার্সন কিভাবে নেয়, তারা ইভালুয়েট ইটস অবজেক্টিভিটি উইথ ট্রুথ। মানে তোমাকে যদি কেউ সমালোচনা করে তুমি কিন্তু অ্যানালাইজ করবে যে ও যে বলছে কথাটা যে সত্যি বলছে সেটা নাও হতে পারে, কিন্তু সত্যি বলছে না মিথ্যা বলছে তুমি কিন্তু সেটাকে ভেরিফাই করছো। কিন্তু ম্যাল অ্যাডজাস্টেড পার্সন কি করে বলতো, সে ভাবে যে তাকে অ্যাটাক করা হচ্ছে, সে খুব নেগেটিভলি নিজের ওপর পার্সোনালি নিয়ে নেয় আর প্রচন্ড ডিফেন্সিভ হয়ে যায়। ডিফেন্সিভ মানে হচ্ছে তুমি তর্ক করছো, এই তুই কিছু বুঝিস না, তুই চুপ করতো, মানে এরকম একটা আমি রিয়াক্ট করে দিলাম যে ম্যাল অ্যাডজাস্টেড। ঠিক আছে, ডিসিশন মেকিং এর সময় কি হচ্ছে, তার যে ইন্টারনাল ভ্যালুস, তার যে এথিক্স গুলো আছে ভেতরে, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি, সেইটার ওপর বেস করে কিন্তু সে কোনো সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এইখানটা কিন্তু যে ম্যাল অ্যাডজাস্টেড সে কিন্তু বেসড অন দ্য ফিয়ার অন আদার্স থিং। এই যে বললাম যে আমি সঠিক, সেটা আমি যদি নিজে বিচার করি, বাদ বাকি দুনিয়া যদি অন্যদিকে যায় আমি কিন্তু যাবো না। ওয়েল অ্যাডজাস্টেড। ম্যাল অ্যাডজাস্টেড ভাবছে ওরে বাবা বাকিরা যদি আমাকে আর দলে না নেয়, আমি যদি একা পড়ে যাই, ওদের সঙ্গেই যাই, ভুল হোক ঠিক হোক আমার দেখার দরকার নেই। ঠিক আছে, সোশ্যাল ইন্টারাকশন কিভাবে হয় দেখো, হাই এমপ্যাথি, সমানুভূতি। সমানুভূতি হচ্ছে তুমি তার জায়গায় রেখে দুঃখটা বুঝছো। বেসিক্যালি আই ফিল হোয়াট ইউ ফিল, এমপ্যাথি। ওকে, তো এইখানটা দেখো তুমি কিন্তু এমপ্যাথির সঙ্গে কিন্তু মানুষজনকে ডিল করছো। ঠিক আছে, এইখানটা দেখো হয় তুমি আইসোলেটেড হয়ে যাও একদম মানুষদের সঙ্গে একদম আলাদা, না হলে তুমি এমন ওভার ডিপেন্ডেন্স হয়ে যায় যে সেই মানুষটা ছাড়া তোমার কিন্তু চলছে না। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু ম্যালাটিস্ট্রেটরা চলে যায়। স্ট্রেস কিভাবে ম্যানেজ করে দেখো, যারা ওয়েল অ্যাডজাস্টেড তারা কিন্তু সুন্দরভাবে প্ল্যানিং করে, এবং স্ট্রেস ফেস করলে কিন্তু নানা রকম পদ্ধতি, মনে করো আমি ফিজিক্যালি এক্সারসাইজ করে ফিট করে অ্যাক্টিভ থেকে আমি আমার স্ট্রেসকে, এই যে বললাম কর্টিসল লেভেল কম হয় থ্রু এক্সারসাইজ, হ্যাপি হরমোনস রিলিজ হয় টু এক্সারসাইজ ফর ডুইং এক্সারসাইজ। তো এইভাবে আমি কিন্তু আমার স্ট্রেস ম্যানেজমেন্ট করছি, আমি টেকনিক্স গুলোকে অ্যাপ্লাই করছি বেসিক্যালি। ম্যাল অ্যাডজাস্টেড কি করছে, ওইখান থেকে সিচুয়েশনটা থেকেই পালিয়ে বেড়াচ্ছে। প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে এটা তোমরা খুব নিজের লাইফের সঙ্গে ডিল করতে পারবে। পড়াশোনার প্রচন্ড প্রেশার তোমরা ফিল করছো, তোমরা ডে ড্রিমিং করতে শুরু করে দিলে, তোমরা মোবাইলটা ঘাটতে 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 কোথায় একটা চলে গেলে যে সিলেবাসটা নিজের মতন পড়ে রইলো, ধুলো জমলো বইতে, আর তোমরা হারিয়ে গেলে নিজেদের দুনিয়া। তো দ্যাট ইজ প্রোক্রাস্টিনেশন। এবার সিচুয়েশনটাকে তো ফেস না করলে কি করে সিচুয়েশনের স্ট্রেস কমবে? স্ট্রেস কমার অ্যাকচুয়াল উপায়ই হচ্ছে যে তুমি যতটা ফেস করছো সেই অ্যাংজাইটিটাকে আস্তে আস্তে সেটাকে বুঝছো, জানছো, অ্যানালিসিস করছো, তারপরে তোমার লেভেল অফ অ্যাংজাইটি, লেভেল অফ স্ট্রেসটা কমছে। তুমি যদি পালিয়েই যাও, সে তো যেখানে আছে সেখানেই আছে, তোমার কিন্তু এক ফোঁটাও কিন্তু লাভ হচ্ছে না। কিংবা যদি কোনো কেউ কোনো দ্রব্যে, কোনো সাবস্টেন্সে যদি ডিপেন্ডেন্সি এসে যায়, সেখানটাও কিন্তু খুব বাজেভাবে ম্যালাডজাস্টেড পিপলরা এইভাবে ডিল করে, যেটা কিনা একদমই অনুচিত। আচ্ছা, এরপরে সবার লাস্টে কম্পারেটিভ চার্টের পরে তোমরা কিন্তু কনক্লুশনটা এইভাবে দিতে পারো। দেখো, প্রথমেই বলবো অ্যাডজাস্টমেন্ট কিন্তু একটা স্কিল, মানে ব্যক্তিত্বের কোনো সংলক্ষণ নয়, পার্সোনালিটি ট্রেট নয়, এবং খুব সহজেই, যেহেতু এটা একটা স্কিল, তুমি সহজেই কিন্তু এই স্কিলটা লার্ন করতে পারবে, শিখতে পারবে। সেই জন্যই বলা হয়েছে ওয়ান ক্যান ইমপ্রুভ হিজ অর হার মেন্টাল ওয়েলবিং বাই ফোকাসিং অন জাস্ট ওয়ান অফ দিস ইন্ডিকেটার্স। এই যে যতগুলো ইন্ডিকেটার্স আমি পড়লাম, সেখানে যদি তোমার মনে হয় যে তোমার নিজেকে ইমপ্রুভ করা দরকার, সেখানে কিন্তু তুমি ছোট্ট একটা স্মল স্টেপস টেক, ওয়ান স্টেপ এট এ টাইম, এই ফিলোসফিটা নিয়ে কিন্তু তুমি এগোবো, যে একটা কমপ্লিট করি তারপর আর একটা যদি সব একসঙ্গে হলে কিন্তু
পুরো মিক্স ব্যাগ হয়ে যাবে, কোনোটাই কিন্তু আমার ঠিক করে হবে না। সেই জন্য যে কোনো একটা ইন্ডিকেটরস এর উপর ফোকাস করো, যেখানটা তোমার মনে হচ্ছে যে তোমার প্রয়োজন সেখানটা উন্নতি করার। ফর এক্সাম্পল মনে করো যদি কারো লো এনভায়রনমেন্টাল মাস্টারি হয়, মানে আমি পরিবেশের সঙ্গে ঠিকঠাক করে আমার অ্যাডজাস্ট করতে পারছি না, আমার সমস্যা হয় মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, সেখানটা তুমি ছোট ছোট এরিয়া নাও। ফর এক্সাম্পল তুমি তোমার নিত্য নতুন রুটিনটাকে চেঞ্জ করো, মানে সকালবেলা তোমার একটা খুব লেজি ভাবে তোমার ওঠার অভ্যাস আছে, একদম উইদাউট ওয়ার্ক তোমার সময়টা কাটানোর অভ্যাস আছে, সেটাকেই তুমি একটুখানি এটা এফেক্টিভ করো, প্রোডাক্টিভ করো। এইভাবে তোমার মর্নিংটা চেঞ্জ করো, আস্তে আস্তে ডেটা চেঞ্জ করো, এবং আলাদা হ্যাবিটস গুলোকে নিজের মধ্যে এনে তুমি ছোট্ট ছোট্ট মাইনর চেঞ্জ করলে কিন্তু ফাইনালি তুমি দেখবে গ্র্যাজুয়ালি তুমি একটা সুন্দর ওয়েল অ্যাডজাস্টেড পার্সনে পরিণত হবে। এবং আমি এটাও বলছি যে এটা কিন্তু একটা জার্নি, এবং সঙ্গে সঙ্গে যে তুমি ডেস্টিনেশনে পৌঁছাবে তাই নয়, কিন্তু জার্নিটার মধ্যে চলতে চলতেই কিন্তু তুমি নিজেকে অনেক রকম ভাবে পরিবর্তন করতে দেখবে, অনেক কিছু শিখবে, এবং এই এক্সপিরিয়েন্সেস মধ্যে দিয়ে চলাটাই কিন্তু আমাদের আসল কাজ। এবং এটা মনে রেখেই তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, পরীক্ষাটা ভালো করে দাও, এবং খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আমি এখানেই আসছি। যারা